প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ওয়েসিস এই সময় অনুষ্ঠানে স্বাগতম। সঙ্গে আছি আমি এস আকাশ। আমাদের আজকের দুজন অতিথিদের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছেন প্রফেসর ফেরদৌস হোসেন, রাষ্ট্রবিজ্ঞান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এবং আমাদের সাথে আরও আছেন মঞ্জুল হাসান বুলবুল, সিনিয়র সাংবাদিক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরুতে শিক্ষক লাঞ্ছিত যে ঘটনাটা নারায়ণগঞ্জে ঘটেছে সেটা নিয়ে আলোচনা করব। বেশ কয়েকদিন ধরেই এটা নিয়ে বেশ সামাজিক যোগাযোগ মাধ্যম, মিডিয়া বিভিন্নভাবে এটার প্রতিবাদ হচ্ছে, আপনি অবশ্যই লক্ষ্য করেছেন। এবং আজ আদালত এটা রুল জারি করেছে এবং সরকারের যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে আদালত থেকে নির্দেশনা পেলে তারা ব্যবস্থা নেবেন। শিক্ষামন্ত্রী বারবারই বলছেন যে এটা কাজটা ঠিক হয়নি। তো এই যে কয়েকদিনের ঘটনার পরিপ্রেক্ষিতে যে প্রতিবাদগুলো দেখছেন এবং সামগ্রিকভাবে ব্যবস্থাকে এটাকে কিভাবে দেখছেন? আসলে ঘটনাটা খুবই দুঃখজনক এই অর্থে এখানে কতগুলো বিষয় আছে। প্রথমত, আজকে পত্রিকায় যে খবরটা এসছে যে দশম শ্রেণীর যে ছাত্র অভিযোগ করেছিল সেই বলেছে যে উনি ধর্মের বিরুদ্ধে কোনো কটূক্তি করেন নাই, তবে তাকে প্রহার করেছিল। হয়তো সেই ক্ষোভ থেকে ওই শিক্ষকের বিরুদ্ধে এটা হতে পারে, আমি কিন্তু অনুমানের উপর বলছি যে অন্য কোনো অভিযোগও হয়তো উত্থাপিত হয়ে থাকতে পারে। আরেকটি বিষয় হলো যে অভিযোগ যাই থাকুক না কেন, বিধি আছে, সে নিশ্চয়ই সেখানে একটা পরিচালনা পর্ষদ আছে, দেশের আইন আছে, এবং সেই বিধি অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যেত যদি তিনি কোনো অন্যায় করে থাকেন বা এমন কোনো কাজ করে থাকেন যেটা তার আচরণবিধি পরিপন্থী। তার বিরুদ্ধে ওই স্কুলের গভর্নিং বডিও সিদ্ধান্ত নিতে পারত, বা মন্ত্রণালয় পর্যায়ে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পর্যায়েও সিদ্ধান্ত হতে পারত বা ব্যবস্থা গ্রহণ করা যেত। কিন্তু সেটা না করে যা করা হয়েছে সেটা খুবই আপত্তিকর এই অর্থে যে একজন স্কুলের প্রধান শিক্ষক, আমাদের সমাজে শিক্ষকদেরকে মানুষ যথেষ্ট সম্মানের চোখেই দেখে, এবং তারপরেও এই পেশায় নানা ধরনের সংকট বা চাপ থাকা সত্ত্বেও অনেকেই পেশায় নিয়োজিত থাকেন, নিষ্ঠার সাথে দায়িত্ব পালনও করেন। কিছু কিছু ব্যত্যয় বা ব্যতিক্রম যে হয় না সেটাও না, কিন্তু এরকম একটি বিষয়ে তাকে যেভাবে সামাজিকভাবে হিউমিলেট করা হলো, অপদস্থ করা হলো, এটা যে শুধু একজন ব্যক্তি মানুষকে অপদস্থ করা হয়েছে বা হিউমিলেট করা হয়েছে ব্যাপারটা কিন্তু এটা না। এটা হচ্ছে যে এরকম একটা পেশার প্রতিও কিন্তু এক ধরনের আপনি বলতে পারেন যে অশ্রদ্ধা বা অসম্মানের একটা বহিঃপ্রকাশ ঘটেছে, এবং সেটা ঘটেছে বলেই বা মানুষ সেটা মনে করে বলেই বা কমন পারসেপশন এরকম বলেই কিন্তু দেশব্যাপী প্রতিবাদ উঠেছে। আজকেই পত্রিকায় দেখা গেল যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারাও কিন্তু একটা নীরব প্রতিবাদ জানিয়েছে খুব চরমভাবে। এবং আপনি লক্ষ্য করেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রত্যেকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে আগামীকাল এর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হবে, এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের পক্ষ থেকেই এটা প্রতিবাদ জানানো হচ্ছে। এমনকি আমাদের আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী তারাও কিন্তু বলেছেন যে এইটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। সমাজের কোনো মানুষই কিন্তু এই ব্যবস্থাটাকে গ্রহণযোগ্য বলছেন না। তবে সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো যে এই ঘটনাটা যখন সংঘটিত হয় তখন ওই অঞ্চলের যিনি গণপ্রতিনিধি তিনি উপস্থিত ছিলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন, এবং তাদের উপস্থিতিতে এরকম একটা ন্যাক্কারজনক ঘটনা সংঘটিত হয়েছে বা ঘটনা হয়েছে। এটা শুধুমাত্র যে প্রতিবাদ করেই এর সুরাহা হবে আমি তা মনে করি না। আমি মনে করি যে এই ধরনের দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডের সাথে যারা যুক্ত হয়েছেন তাদের বিরুদ্ধে শুধু সামাজিক প্রতিবাদই নয়, আমি মনে করি তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও গ্রহণ করা উচিত। জি, ধন্যবাদ। আপনার কাছে আবার আসবো মঞ্জুল হাসান বুলবুল, আপনি বিষয়গুলো তো অবশ্যই লক্ষ্য করছেন। আমরা দেখলাম যে ওই শিক্ষকের কি অপরাধ ছিল বা কি করে বলেছিলেন যে ধর্মের বিষয়ে তিনি কটূক্ত করেছিলেন বা ওই ছাত্রকে মারধর করেছেন, এরকম আমরা শুনছি, কিন্তু এটা কোথাও এটা সঠিকভাবে বোঝা যাচ্ছে না যে উনি আসলে কি বলছিলেন, যদিও উনি অস্বীকার করেছেন সেটা। আর যদি সেটা করেও থাকে, যেমনটি প্রফেসর ফেরদৌস হোসেন বলছিলেন, একজন আইন প্রণেতা, একজন এমপি, জনপ্রতিনিধি,
উনি যে ব্যাখ্যা দিচ্ছেন সেটা কতটা গ্রহণযোগ্য, বা উনি উপস্থিত থাকলেন, যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে থাকলেন, তারপরেও এরকম একটা ঘটনা ঘটলো। এবং আমরা তারপরে দেখলাম যে তিনি যখন অসুস্থ, জনগণের প্রহারে প্রহৃত হয়ে অসুস্থ হয়ে যখন হাসপাতালে, তখন ব্যাকডেট দিয়ে একটা তাকে বরখাস্ত করার চিঠি দেওয়া হলো। ডক্টর ফেরদৌস যা বলেছেন তার সঙ্গে আমি শুধুমাত্র অল্প দুই একটি পয়েন্ট যোগ করতে চাই। একটি হচ্ছে যে অপরাধ যত গুরুতরই হোক, একজন শিক্ষককে তিনি যেভাবে লাঞ্ছিত করেছেন এটা গ্রহণযোগ্য না। এক, দ্বিতীয় হচ্ছে যে আইন প্রণেতার কাজ হচ্ছে আইন প্রণয়ন করা, কিন্তু এখানে তিনি আইন ভাঙলেন। তিন নম্বর যেটি হলো যে যেটি আপনি বললেন যে তার সেই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ থাকলে নিশ্চয়ই আমরা তার বিচার চাইব। তিনি যদি ওই রকম কোনো কটূক্তি করেও থাকেন, তার জন্য যে প্রচলিত আইন আছে, সামাজিক যে ব্যবস্থাগুলি আছে, স্কুলের ম্যানেজিং কমিটি আছে, এগুলি নিয়ে আলোচনা হতেই পারত। কিন্তু তাকে এটি আরেকটা, মানে আমার যেটা ধারণা যে ঘটনা একটা ঘটে গেছে, এরপরে এটাকে আরও জটিল করা হচ্ছে। একটি কারণ হলো যে তাকে বরখাস্ত করা হলো, সাময়িক বরখাস্ত করা হলো। আরেকটি হলো আজকে সেই আইন প্রণেতার পক্ষে, সেই নাসিম ওসমানের পক্ষে ব্যবসায়ী সম্প্রদায় বিবৃতি দিলেন। এটা তো শক্তি প্রদর্শনের বিষয় না, একটা যুক্তির জায়গাটি যে নারায়ণগঞ্জে যে ব্যবসায়ীরা এই প্রেস কনফারেন্সটি করলেন, তাদের প্রতি বিনীত অনুরোধ জানিয়ে বলি যে যারা ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ জানাচ্ছে তারা কিন্তু এমন না যে এই শিক্ষকের পক্ষে বিপ্লব করছে, তারা একটা সামাজিক অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। আমাদের বাংলাদেশের সামাজিক শক্তি এটাই। আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, আমাদের ছাত্র সমাজ কিন্তু এইরকম সময়গুলিতে ছাত্র সমাজ প্রথম প্রতিবাদ জানায় সমস্ত অন্যায়ের বিরুদ্ধে, সমস্ত অন্যায্যতার বিরুদ্ধে, একটা সামাজিক অপরাধের বিরুদ্ধে। কাজে যে তরুণ বন্ধুরা বিভিন্ন ক্যাম্পাসে প্রতিবাদ জানিয়েছেন, এটি হচ্ছে আমাদের সমাজের স্বাভাবিক চিত্র। কিন্তু এখানে তার পক্ষে ব্যবসায়ীরা দাঁড়িয়ে তিনি একটা প্রতিপক্ষ দাঁড় করানোর চেষ্টা করলেন। তিনি যদি আজকে তার যে ব্যাখ্যাটা প্রেস কনফারেন্সে দেওয়া হলো, সেখানে যে জনরোষ থেকে বাঁচানোর জন্য তিনি রক্ষা করেন, নিশ্চয়ই একজন জনপ্রতিনিধির দায়িত্ব তো জনরোষ থেকে রক্ষা করাই। একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হোক, সেটার রক্ষা করাই তো তার দায়িত্ব। কিন্তু সেটা একজন শিক্ষককে যেভাবে তিনি কাজটি করলেন, সেটি তো কোনো পদ্ধতি হতে পারে না। তিনি যথার্থ জনপ্রতিনিধি হলে, জনগণ যদি ক্ষুব্ধ হয়ও, সেই জনগণকে তিনি নিয়ন্ত্রণ করলেন যে এমপি হিসেবে আমি দায়িত্ব নিলাম, আমি এটার বিচার করব, আমি দেখব এটা, আমি যদি গুরুতর অন্যায় হয় সরকারের কাছে আমি সুপর্দ করব, রাষ্ট্রের কাছে আমি সুপর্দ করব, আইনের কাছে আমি সুপর্দ করব। তা না করে তিনি যেটা করলেন, এটা তো অন্যায়, এটা তো গ্রহণ করা যায় না। তবে আমি ধন্যবাদ জানাই আমাদের সর্বোচ্চ আদালত খুব দ্রুত একটি রুল জারি করেছেন। আমরা ধন্যবাদ জানাই শিক্ষা মন্ত্রণালয়কে, তারা তদন্ত কমিটি গঠন করেছেন। কিন্তু নারায়ণগঞ্জে এই এমপি এবং তার বহরের যে প্রতাপ, সেই প্রতাপের কাছে এই তদন্ত কমিটি কতটা ভালোভাবে তদন্ত করতে পারবে এবং কতটা, যেমন ধরেন এখন পর্যন্ত জাতীয় পার্টি তার দল থেকে কোনো বক্তব্য নাই। তার দল তাকে রক্ষা করারই চেষ্টা করবে, কিন্তু তার দল কিন্তু একই সঙ্গে মানুষের অনুভূতিটাও তার দলকে বুঝতে হবে। জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ এখন জাতির বিবেকের ভূমিকা অবতীর্ণ হয়েছেন, নানা বিষয়ে নানা বাণী টানি দেন। তাহলে তার দলের একজন এমপি একজন শিক্ষককে লাঞ্ছিত করলেন। এই দিক থেকে আমরা জাতীয় পার্টির বক্তব্য জানতে চাই। আমরা সংসদ শুরু হবে আগামী কয়েকদিনের মধ্যে, বাজেট অধিবেশন শুরু হবে। একজন এমপি একজন শিক্ষককে যেভাবে লাঞ্ছিত করলেন, আমরা হয়তো সংসদেও জানতে চাইব সংসদের অভিভাবক মাননীয় স্পিকার এই বিষয়ে কি বলেন, সংসদের নিয়ে কি আলোচনা হয়। কিন্তু সার্বিকভাবে আমি দুই দিক থেকে খুব খুশি। একদিক থেকে হলো যে এর একটা সামাজিক প্রতিবাদ তৈরি হয়েছে, শিক্ষক সমাজদের আগেই ছাত্ররাও করেছে যারা, এবং আমাদের মিডিয়াগুলির দিকে তাকিয়ে দেখেন যে সব কয়েকটা মিডিয়াতে কলাম লিখেছে সরি টিচার, মানে খুব আবেগ ঘন লেখা যে আপনি মানে এমন একটি পেশে এসছেন, এমন একটি সময় এসছেন, এমন একটি জায়গায় এসছেন, সবগুলি রং, আপনার কাছে আমরা ক্ষমা চাই। এবং সারা দেশ জুড়ে ছাত্রছাত্রীরা তার কাছে ক্ষমা প্রার্থনা করছেন। এটা একটা মোরাল ভিক্টরি যে আমাদের সমাজের এত ধসের পরেও সাধারণ মানুষ তার সেন্টিমেন্ট কিন্তু আমাদের শিক্ষকের পক্ষে। এটি হচ্ছে আমাদের বাংলাদেশে আমাদের শিক্ষক বলেন, আমাদের ধর্মীয় নেতাদের বলেন, আমাদের সামাজিক নেতাদের বলেন, তার প্রতি মানুষের আস্থা। রাজনৈতিক নেতারা তো আছেনই, বড় নেতা, তাদের উপর আছে। এইটা একটা ইতিবাচক দিক। আর এক ইতিবাচক দিক হলো যে আমাদের অন্তত 3 জন মন্ত্রী বলেছেন যে এটা খুব অন্যায় হয়েছে, তারা ব্যবস্থা নেবেন। হাইকোর্ট সোমোটো রোল জারি করেছে। আমরা অপেক্ষায় থাকতে চাই যে সামাজিক প্রতিরোধটা গড়ে উঠুক, সামাজিক ঘৃণাটা, কারণ সিলেটের যে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারাও এখান থেকে প্রতিবাদ করতে পারবে, আবার এই আইন প্রণেতার প্রতি ঘৃণাই বর্ষণ করতে পারবে। কালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরা যে মানববন্ধন করবে, তার থেকে যে ঘৃণার শক্তিটি
এই শক্তিটি যদি এই আইন প্রণেতা বুঝতে পারেন একজন ব্যক্তি হিসেবে, একজন রাজনৈতিক নেতা হিসেবে, সেটাই সবচেয়ে বড় শাস্তি হওয়া উচিত। আমি যে অপমান এই শিক্ষককে করা হয়েছে সেটা হয়তো মানে কোনোভাবে এটা পুষিয়ে দেওয়া সম্ভব না। তিনি মানসিকভাবে বিপর্যস্ত, তিনি শারীরিকভাবে অপদস্থ। সেটি হয়তো আমরা শারীরিকটা হয়তো আমরা কভার করতে পারবো, কিন্তু তার ভিতরে যে ক্ষতটি হলো এবং তার ছাত্রদের সামনে যে অপমানটি করা হলো, ওই অঞ্চলটিতে তাকে যে অপমান করা হলো, তার পক্ষে স্বাভাবিক জীবনে ফিরে আসা খুব মুশকিল, খুবই কঠিন ব্যাপার এটি। কিন্তু তারপরেও যদি আইন শক্তভাবে দায়িত্ব পালন করে, রাষ্ট্র সঠিকভাবে দায়িত্ব পালন করে, আদালত সঠিকভাবে দায়িত্ব পালন করে, তাহলে তো একটা সান্ত্বনা পাবে যে না, অন্যায় করা হয়েছিল কিন্তু রাষ্ট্র তার পক্ষ নিয়েছে, আইন তার পক্ষ নিয়েছে, বিচারালয় তার পক্ষ নিয়েছে, আর সামাজিক শক্তি, ছাত্র, শিক্ষক তারা তো তার পক্ষ নিয়েছেই। কাজে আমরা একটু অপেক্ষায় থাকবো রাষ্ট্রের, আদালতের এবং আইন প্রয়োগকারী সংস্থার তারা কি ভূমিকা নেন সেটা দেখবার জন্য আমরা অপেক্ষায় থাকবো। জি, আমি এই প্রসঙ্গে আবারও আপনার কাছে আসতেছি। আপনি একজন শিক্ষক, এখানে কি মনে হয় আমরা যেটা দেখছি যে রাষ্ট্র, আদালত এবং সোসাইটি সবাই কিন্তু এটার বিরুদ্ধে গিয়েছে, এবং আমি দেখলাম যে ক্ষমতাসীন যে রাজনৈতিক নেতা তারাও কিন্তু এটার প্রতিবাদ করেছেন। আচ্ছা, 14 দলের যে মুখপাত্র মোহাম্মদ নাসিম, তিনি বলেছেন যে তিনি নিজে না, ওই এমপি অন্য এমপিদেরও অপমান করেছেন। তা আমরা এই কথাগুলো দেখতে পাচ্ছি, কিন্তু আসলে বাস্তবতায় এই যে বিচারের দাবি উঠেছে, যিনি এটা করেছেন তার কাছ থেকে কিন্তু যেমন আমরা দেখলাম যে সেখানে কিন্তু একটা প্রতিপক্ষ দাঁড় করানোর প্রবণতা দেখছি। আসলে এখানে হয় কি, আমার কাছে যেটা মনে হয় যে যারা অর্থের দিক থেকে ক্ষমতাবান বা সামাজিক প্রতিপত্তি বেশি, তারা অনেকেই মানে ধরাকে সরা জ্ঞান করে। এবং নারায়ণগঞ্জের যে এমপি সম্পর্কে এই অভিযোগ আজকে উত্থাপিত হয়েছে, ওনাদের অতীত কর্মকাণ্ড নিয়েও কিন্তু, বা ওই পরিবারের অতীত কর্মকাণ্ড নিয়েও বিভিন্ন সময়ে কিন্তু ব্যাপক আলোচনা, সমালোচনা এগুলো হয়েছে। এখন যে কথা জনাব মঞ্জুরুল হাসান বুলবুল বললেন যে উনি নারায়ণগঞ্জের ব্যবসায়ীদেরকে প্রতিপক্ষ হিসেবে মাঠে নামাবার চেষ্টা করছেন বা কিছুটা করেছেনও, তো এইটা এক ধরনের শক্তির প্রদর্শন। এবং ওনারা আগেও যেভাবে শক্তি দিয়ে অনেক কিছু মোকাবেলা করেছেন, করে কোনো ক্ষেত্রে সফলও হয়েছেন কোনো কোনো ক্ষেত্রে, তো হয়তো ভাবছেন যে এইবারও শক্তি দিয়ে হয়তো সফল হবেন। সেটা হতেও পারে, আমাদের সমাজে এরকম হয়, আমরা সবসময় দেখি, অতীতেও দেখেছি। তবে পজিটিভ কতগুলো দিক তো অবশ্যই আছে। যেমন যেটা মঞ্জুরুল হাসান বুলবুল বললেন যে একটা প্রতিবাদ হচ্ছে, চারদিক থেকে কিন্তু প্রতিবাদ হচ্ছে, এবং সরকারও কিন্তু তার পক্ষ অবলম্বন করতে পারছে না বা করছে না। এখানে একটা বিষয় আমি উল্লেখ করতে চাই, আপনি লক্ষ্য করবেন যে পত্রিকায় কিন্তু এরকম একটা খবর এসছে যে 13 তারিখে ম্যানেজিং কমিটি, স্কুল ম্যানেজিং কমিটি একটা মিটিংয়ে বসেছিল, এবং সেখানে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ আনা হয়েছে যে তিনি ছাত্রদের সাথে মিসবিহেভ করেন, তাদেরকে প্রহার করেন, নিয়মিত স্কুলে আসেন না, টাইমলি আসেন না, ঠিকমতো দায়িত্ব পালন করেন না, ধর্ম নিয়ে কটূক্তি করেন, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত কারণে ওনাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আপনি দেখেন যে ঘটনা ঘটার পরে মানে মন্ত্রণালয়ের পক্ষ থেকে মাওসির নেতৃত্বে 3 সদস্যের বা 2 সদস্যের একটা কমিটি সেখানে কিন্তু তদন্ত কার্যক্রম চালাচ্ছে। 3 দিনের মধ্যে টাইম দেওয়া হয়েছিল, এটা আবার এক্সটেন্ড হয়েছে। এবং সেই তদন্ত কার্যক্রম সাধারণত যখন চলে, আমরা যেটা দেখি, তখন কিন্তু একটা স্থিতাবস্থা রক্ষা করা হয়। তদন্তের ক্ষেত্রে যেটা হয় যে স্থিতাবস্থা বজায় থাকুক, তারপরে তদন্তে যে দোষী সাব্যস্ত হবে তার বিরুদ্ধে তদন্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। যেটা আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় কিন্তু বলেছেন যে তদন্ত প্রতিবেদন পাওয়ার পরে এই অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এটাই স্বাভাবিক আমি মনে করি। কিন্তু দেখা গেল যে 13 তারিখের ওই মিটিংয়ে সিদ্ধান্ত হলো কি যে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। তিনি কিন্তু চিকিৎসাধীন হসপিটালে, ওই হেডমাস্টার। আজকে পত্রিকায় যে রিপোর্টটা বের হয়েছে সেটা কিন্তু একটু অন্য ধরনের। সেটা হলো যে ওই ম্যানেজিং কমিটির যিনি প্রধান, তিনি 13 তারিখে ওই মিটিংয়ের সিদ্ধান্ত 13 তারিখের মিটিংয়ের সিদ্ধান্ত নিয়েই উনি বিদেশ চলে গেছেন। কিন্তু চিঠি ইস্যু হয়েছে 16 তারিখে, উনি স্বাক্ষর করেছেন 16 তারিখে। তো উনি বিদেশ গিয়ে যদি থাকেন 13 তারিখেই অথবা 14 তারিখে, তাহলে 16 তারিখে উনি চিঠিতে স্বাক্ষর করলেন কিভাবে? এটা একটা প্রশ্ন। তার মানে হচ্ছে যেখানে নানা ধরনের জাল জালিয়াতির ঘটনা কিন্তু এখন ঘটছে। আমি মনে করি যে এটাও কিন্তু তদন্তের আওতায় আসা উচিত। তদন্তের টার্মস অফ রেফারেন্স কি আছে আমি জানি না,
তবে এটাও কিন্তু অবজারভেশন হিসেবে থাকা উচিত বলে আমি মনে করি যে এই ধরনের ঘটনা যদি ঘটেই থাকে প্রকৃত অর্থে, পত্রিকায় যে নিউজ রিপোর্টে এসছে, তাহলে কিন্তু একটা অন্তত সিদ্ধান্তে আসা যায় যে তাহলে এখানে কোনো একটা মোটিভ, এই ঘটনার নেপথ্যে হয়তো কারো না কারো হয়তো ছিল, যে ওনাকে স্কুল থেকে তাড়াতে হবে বা ওনাকে অব্যাহতি দিতে হবে, এই কারণে একটা প্লট তৈরি করার চেষ্টা হয়েছে কিনা। যদি না হয়ে থাকে সেটা ভালো কথা, কিন্তু হয়েছে কিনা এটাও আমার মনে হয় এটাও দেখতে হবে, খতিয়ে দেখা দরকার। তবে সার্বিকভাবে আমি যেটা বলবো যে ঘটনাটা ঘটেছে এটা যে মানুষের কাছে গ্রহণযোগ্য নয়, তা আপনি বলেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো এবং সমাজের বিভিন্ন স্তরের যে প্রতিবাদ বা এই ঘটনাটাকে প্রত্যাখ্যান করবার যে প্রক্রিয়া যেভাবে আমরা দেখছি, নিয়মতান্ত্রিক প্রক্রিয়া, তাতে করে যতই প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাবার চেষ্টা হোক না কেন, ঘটনা সংঘটিত যারা করেছেন তারা যত ক্ষমতাবানই হোক না কেন, আমি এখনও বিশ্বাস করি যে জনগণের শান্তিপ্রিয় মানুষের এই সংগঠিত প্রতিবাদের কাছে কোনো কোটারি বা কায়েমি স্বার্থ বা কোনো ব্যক্তিবিশেষ বা কোনো গোষ্ঠী তার ক্ষমতা বা দম্ভ এটা চূর্ণ হবে বলেই আমি এখনো আশাবাদী। যে আমরা সেটাই প্রত্যাশা করি, যেমনটি মঞ্জুরুল হাসান বুলবুল বলেছেন, সামনে সংসদে এমপিরা কি বলেন সেটাও আমরা এটা দেখার অপেক্ষায় থাকবো। প্রফেসর, আপনার সাথে কথা বলেছি, বরং আপনার সাথে একটু কথা বলি, মঞ্জুরুল হাসান বুলবুল। এখন আমরা অন্য একটা প্রসঙ্গে আসি, যদিও এটা কিছুটা শিক্ষার সাথে সংশ্লিষ্ট। সেটা হচ্ছে যে আমরা নতুন আজকে একটা খবর পেলাম যে প্রাইমারি শিক্ষা এখন আর 5ম শ্রেণী পর্যন্ত না, 8ম শ্রেণী পর্যন্ত হবে। এটা আন্তঃমন্ত্রণালয় বৈঠকের সিদ্ধান্ত হয়েছে। এটা যে ব্যাখ্যা দেওয়া হয়েছে সেটা হলো যে শিক্ষানীতি বাস্তবায়ন করার অংশ হিসাবে এটা করা হয়েছে। তো এই বিষয়টা আমাদের শিক্ষা ব্যবস্থায় কতটা পরিবর্তন আনবে বা কতটা ভালো হবে বলে আপনি মনে করেন? আমি বিস্তারিত জানি না, শিক্ষা নীতির যে অংশটি আছে সেটিও আসলে ওই অর্থ আমার খুব নলেজের মধ্যে নাই। তবে সাধারণভাবে আমি যেটি বুঝি যে তাহলে ক্লাস 8 পর্যন্ত একটি পর্যায়ে থাকছে, তারপর ক্লাস 9, 10 ইন্টারমিডিয়েট একটি পর্যায়ে থাকছে, তারপর উচ্চশিক্ষা যাচ্ছে। তা আমি যতদূর জানি যে বাংলাদেশে একটা উচ্চশিক্ষা মন্ত্রণালয় করার খুব তোড়জোড় আছে, বিশ্ববিদ্যালয়গুলিকে নিয়ন্ত্রণ করবার জন্য বা বিশ্ববিদ্যালয়গুলিকে সহায়তা দেওয়ার জন্য, পাবলিক বিশ্ববিদ্যালয় বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে আনবার জন্য। তাহলে যদি একটা উচ্চশিক্ষা মন্ত্রণালয় হয় বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত দেখভাল করবার জন্য, আর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় যদি ক্লাস 8 পর্যন্ত করে, তাহলে ক্লাস 9, 10 অ্যান্ড ইন্টারমিডিয়েটের 2 বছর, 4 বছর, এই 4টি জায়গার জন্য। আবার এটা কি শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে থাকবে কিনা, নাকি শিক্ষা মন্ত্রণালয় শুধুমাত্র প্রশাসনিক মন্ত্রণালয় থাকবে, এই সব উচ্চশিক্ষা মন্ত্রণালয় বা প্রাইমারি প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় এইভাবে নিয়ন্ত্রণে দিবে? আমি জানি না বিষয়টা কত। এটা হলে আরো তাহলে কতগুলো বিষয় চেঞ্জ হওয়ার বিষয় আছে, অনেকগুলি টায়ার তৈরি হচ্ছে। আরেকটি হচ্ছে সক্ষমতার প্রশ্ন। আপনি দেখবেন যে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের অনেকগুলি ইতিবাচক কাজ আছে। বছরের প্রথম দিনে প্রায় 33 কোটি 34 কোটি বই তারা খুব সাফল্যের সঙ্গে দিচ্ছেন, এবং শিক্ষা মন্ত্রণালয়ের পরীক্ষার ক্ষেত্রে একটা ডিসিপ্লিনের ক্যালেন্ডারটা মানা হচ্ছে, পরীক্ষা দেওয়ার একটা নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল প্রকাশিত হচ্ছে, কলেজে ভর্তির ক্ষেত্রে একটা নিয়মতান্ত্রিকতা নিয়ম করা হয়েছে। কিন্তু আবার যদি 2-1টা জায়গায় যে আমাদের প্রশ্নবোধক, সেটি হলো যে যখন আমরা সৃজনশীল পদ্ধতি চালু করলাম, দেখা গেলো যে আমরা চালুটা করে দিলাম কিন্তু সৃজনশীল পদ্ধতির শিক্ষকও তৈরি হলো না এবং সেইভাবে আমরা ফলাফলও পেলাম না। এখন প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় এতদিন ধরে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্যায় পর্যন্ত ক্লাস 5ম শ্রেণী পর্যন্ত তারা কাজ করতেন, এবং তাদের অনেকগুলি কাজ আছে দেশি বিদেশি সমর্থন পুষ্ট। এখন তারা হঠাৎ করে ক্লাস 8 পর্যন্ত এটাকে দ্রুত ম্যানেজ করার মতো সক্ষম কিনা। কারণ আপনি দেখেন ক্লাস 5-এর পরীক্ষা, সেখানেও প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়, বৃত্তি পরীক্ষা, সেখানেও প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। আর প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ যে শিক্ষা কর্মকর্তারা আছেন, প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটগুলি আছে, এটা কিন্তু একটা বড় জায়গা নিয়ে থাকে, এবং বিদ্যালয়গুলির প্রশাসনিক জিনিসও তাদের দেখভাল করতে হয়। এখানে আবার এই 3টি ক্লাসকে নিয়ে আসা, তাদের পরীক্ষার ব্যবস্থা করা, 8ম শ্রেণীতে যদি আবার সেই মান উন্নয়ন পরীক্ষাটি থাকে, তাহলে এটাও আর একটা পাবলিক পরীক্ষার মতো একটা বড় বিষয়। কাজে এটি সিদ্ধান্তটা নেওয়া হলো, কিন্তু কিভাবে কার্যকর করা হবে এবং কিভাবে আমরা এর থেকে বেশি বেনিফিট পাবো, এটার জন্য আমাদের একটু হয়তো অপেক্ষা করতে হবে। কিন্তু এখন পর্যন্ত এই প্রশ্নগুলি আমার মনের মধ্যে আছে যে এই বিষয়গুলি কিভাবে
ম্যানেজ হবে কিভাবে, কারণ শিক্ষা মন্ত্রণালয়ের যে সাফল্যগুলি সেই সাফল্যগুলিকে ধরে রাখতে হলে পরে যে সিদ্ধান্তগুলি তারা গ্রহণ করেন সবগুলি থেকে একটা ইতিবাচক ফল আসতে হবে। তা নাহলে আপনি বই দেওয়ার ক্ষেত্রে সাফল্য আনলেন, পরীক্ষার ক্ষেত্রে সাফল্য আনলেন, ফলাফলের ক্ষেত্রে সাফল্য আনলেন, কিন্তু এই সিদ্ধান্ত সৃজনশীলতার ক্ষেত্রে আবার প্রশ্নবিদ্ধ হলো। আবার এই সিদ্ধান্ত নেওয়ার ফলে যদি কোনো পর্যায়ে জটিলতা তৈরি হয় তাহলে শিক্ষা মন্ত্রণালয়ের উপরেই কিন্তু দায়টা বর্তাবে। আমার ধারণা আগামী 2-4 দিনের মধ্যে হয়তো বিষয়গুলি পরিষ্কার হবে এবং সেটার জন্য আমরা অপেক্ষা করব। প্রফেসর ফেরদৌস হোসেন, যেটা হলো যে যেমন বলছেন শিক্ষা মন্ত্রণালয়ের অনেকগুলো সাফল্য আছে, কিন্তু সাথে সাথে যেমন যে আমাদের সৃজনশীল প্রশ্নপত্রের কথা সেটা দেখা গেলো যে হঠাৎ করে চালু করে দেওয়া হলো শিক্ষক তৈরি না করেই। এটা কি অষ্টম শ্রেণী পর্যন্ত যে প্রাইমারি নিয়ে যাওয়া হলো এটা যথেষ্ট প্রস্তুত কিনা, বা এটা আসলে আমাদের জন্য কোনো ইতিবাচক ইয়ে কিনা, আন্তর্জাতিক প্রেক্ষাপটে অন্যান্য দেশে আসলে কেমন আছে আমি জানি না, আপনি হয়তো বলতে পারবেন। না, এটা হলো যে আপনি বাংলাদেশে দীর্ঘদিন ধরেই আমাদের এখানে পাঠ্যক্রম যেভাবে মানে চালু আছে সেখানে তো কিছু কিছু পরিবর্তন স্বাভাবিকভাবেই সময় ডিমান্ড করে, সিচুয়েশন ডিমান্ড করে, সেই অনুযায়ী পরিবর্তন হবেই। পরিবর্তনের বিপক্ষে তো থাকার কোনো কারণ নেই, পরিবর্তনকে মানতেই হবে, নিতেই হবে আমাদের। কিন্তু যে কোনো একটা পরিবর্তন করতে গেলে তার মানে এর ইফেক্ট কী হবে সোসাইটির উপর বা শিক্ষা ব্যবস্থার উপর, এটাও কিন্তু আগে থেকেই বিবেচনায় রাখা দরকার। এখন ধরেন আমাদের এখানে প্রাথমিক বলতে আমরা পঞ্চম শ্রেণী পর্যন্ত এই একটা স্তর ছিল, তারপরে পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত একটা স্তর, তারপরে এসএসসি পরীক্ষা দিয়ে আবার উচ্চ মাধ্যমিক স্তর একটা ছিল 2 বছরের, এরপরে আমরা উচ্চশিক্ষার স্তরে চলে আসতাম। তো এখন যদি এই স্তরের মধ্যে আপনি একটা পরিবর্তন আনতে চান তাহলে কিন্তু পুরো কাঠামোর মধ্যেই এর একটা প্রভাব পড়ে। সেটা হলো যে প্রাইমারি স্কুল যেগুলো এখন পঞ্চম শ্রেণী পর্যন্ত, তো সেখানে যে শিক্ষকরা শিক্ষাদান করেন বা পাঠদান করেন, আপনি এটাকে যদি ক্লাস 8-এ পরিণত করতে চান তাহলে কি হবে যে সেখানে ওই শিক্ষকরা ক্লাস 8 পর্যন্ত পড়ানোর মতো ক্যাপাবল কিনা, শুধুমাত্র একটুখানি সাপ্লিমেন্ট দিই। যেমন এখন পর্যন্ত প্রাথমিক শিক্ষা প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট আছে পিটিআই, তাদেরকে ক্লাস 5 পড়ানোর জন্য এর ট্রেনিং দেওয়া হচ্ছে, যেটা আপনি বলছেন যে ক্লাস 8 পর্যন্ত যেতে হলে এই কাঠামোগত জায়গাটা, যেটা আপনি 2 নম্বর যে বিষয়টা সেটা হলেই আপনি দেখবেন যে ক্লাস 6, 7, 8 এই 3 বছরে কিন্তু অনেকগুলো নতুন বিষয় চলে আসে যেটা ক্লাস 5 পর্যন্ত আসে না। ক্লাস 5 পর্যন্ত একটা মানে প্যাটার্ন কারিকুলামের আপনি দেখবেন যে সেখানে সাধারণত ভাষা জ্ঞান, ইংরেজি, বাংলা মানে ফান্ডামেন্টাল জায়গাগুলো শেখানো হয়। কিন্তু 6, 7, 8-এ গিয়ে কিন্তু আরেকটু অ্যাডভান্স লেভেলে মানে পড়ানো হয় বা পাঠদান করা হয়, যেটা মানে হাই স্কুল লেভেলে এটা হয়। এবং তাদের শিক্ষকদের মানে ওরিয়েন্টেশন, প্রশিক্ষণ বা তার হয়তো কোয়ালিফিকেশন, এটা নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে, কিন্তু সেই লেভেলটা ওইভাবেই কিন্তু তৈরি করা। এখন যদি আপনি ক্লাস 8 পর্যন্ত করে তার সেখানে শিক্ষাদান করবে কারা? তো এটা তো প্রাথমিক লেভেলটাকে আপনি টেনে ক্লাস 8 পর্যন্ত নিয়ে যাচ্ছেন। তাহলে প্রাথমিক স্কুলগুলোই তার অবকাঠামো সেরকম আছে কিনা? যেমন ধরেন এখন হয়তো একটা স্কুলে 3টা আছে ক্লাসরুম বা 5টা ক্লাসরুম আছে, সেখানে হয়তো 1, 2, 3, 4, 5 আপনি পড়াইতে পারেন। কিন্তু ক্লাস 8 পর্যন্ত যদি আপনি করেন তাহলে তো সেখানে 8টা ক্লাসরুম দরকার হবে, বা ক্লাসরুম বেশি লাগবে, টিচার বেশি লাগবে, মানে প্রশিক্ষিত টিচার লাগবে বা আরও কোয়ালিফাইড টিচার লাগবে। এই সব ব্যাপারে মানে পূর্ব প্রস্তুতি না নিয়ে এবং এর সমস্ত ইফেক্টগুলো চিন্তা না করে আপনি যদি হঠাৎ করে একটা বিষয় আপনি জাম্প করেন তাহলে এটা কিন্তু অনেক সময় ভালো রেজাল্ট নাও দিতে পারে। কাজে আমি মনে করি যেটা যে এরকম একটা সিদ্ধান্তের আগে তার প্রিপারেশন যেটা থাকা দরকার ছিল সেই ব্যাপারে যথেষ্ট ঘাটতি আছে বলেই আমার মনে হয়। কিন্তু ক্লাস 8 পর্যন্ত করা যাবে না তা কিন্তু আমি বলছি না। পৃথিবীর অনেক দেশেই প্রাইমারি লেভেলটা কিন্তু ক্লাস 8 পর্যন্ত আছে, অনেক দেশেই আছে। আমাদের এখানে করাটা যে একটা মহাভারত অশুদ্ধের মতো ব্যাপার হবে তা কিন্তু না। কিন্তু আমি মনে করি যে প্রস্তুতির যে জায়গাটা সেটা অবকাঠামোর দিক থেকে, শিক্ষকের দিক থেকে এবং ছাত্রদের মাইন্ড সেটআপের দিক থেকেও, অভিভাবকদের মাইন্ড সেটআপের দিক থেকেও এটা কিন্তু একটা প্রস্তুতির ঘাটতি আছে বলে আমি মনে করি। মানে আমরা কিন্তু প্রস্তুতিটা আসলে ওই অর্থ আপনি সঠিকভাবেই দেখেন। প্রস্তুতি যেমন হয় অনেক জায়গায় আমরা দেখেছি কোনো কিছু এটা চালু করতে হলে আগে থেকে এটা ক্যাম্পেইন হয়, স্টাডি হয়। ক্যাম্পেইন না, কতগুলি খুব মৌলিক জায়গা বলেছেন যে অবকাঠামো। ধরেন এখন
আমরা ধরেন গ্রাম অঞ্চলে যদি দেখেন, আমরা দেখি যে হাই স্কুলের পাশে একটা প্রাইমারি স্কুল থাকে, প্রাইমারি স্কুলের 5টা ক্লাস নিয়ে বা 2টা বিল্ডিং নিয়ে তারা প্রাইমারি স্কুল চালান। এখন যদি কালকে থেকে আমরা বলি যে হাই স্কুলের 8 চলে যাবে ওই বিল্ডিংয়ে, এটা তো বিল্ডিং চলে যাওয়া না, তাদের এর সঙ্গে তো এই যে হাই স্কুলে এই অবকাঠামোর মধ্যে তারা যে সুযোগ সুবিধাগুলি পেত, ওইখানে গিয়ে তো এই সুযোগ সুবিধাগুলি পেতে হবে। কাজেই একটা হচ্ছে যে তাত্ত্বিক দিক থেকে যে আমরা একটা খুব ভালো ডিসিপ্লিন নিলাম, সেটা ঠিক আছে, কিন্তু অবকাঠামো, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক, সার্ভিস ডেলিভারি দেওয়ার ক্ষেত্রটাতে এই জায়গাগুলি বেশ সময় নেবে। আমার ধারণা এটা ঘোষণা হয়েছে, কার্যকর বোধহয় ধারাবাহিকভাবে। আমার মনে হয় না যেটা আগামী বছর থেকেই বা আগামী 2-1 বছরের মধ্যে এটা করা সম্ভব হবে। এটা বোধহয় খুব কঠিন হবে, এটা মনে হচ্ছে। যে আমরা দেখি, আমরা আরেকটু পরিষ্কার হবে, আমরা আরেকটা প্রসঙ্গে আলোচনা করি, সেটা হলো যে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা, আমরা অনেক নাম শুনেছি এর আগে, কিন্তু পত্রপত্রিকা এইভাবে কখনো আমরা শুনি নাই। মোসাদ বা মোসাদের সাথে বা ইসরায়েলিদের সাথে আমাদের তো কূটনৈতিক সম্পর্ক নাই, এবং ইসরায়েলের ভূমিকা আমরা জানি, আমাদের সেই ফিলিস্তিনিদের উপর তাদের যে ভূমিকা। কিন্তু এখন যে প্রসঙ্গে এটা পত্রপত্রিকা আসছে, সেটা হলো একজন বিএনপি নেতার সাথে মোসাদের কোনো কর্মকর্তা আলোচনা হয়েছে বলে দিল্লিতে, এরকম একটা আলোচনা, এবং যার আলোচনা হয়েছে তাকে গ্রেপ্তারও করা হয়েছে। কিন্তু এই বিষয়টা সরকার খুব গুরুত্বের সঙ্গে নিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী লন্ডনেও এ বিষয়ে কথা বলেছেন যে তাকে উৎখাত করার জন্য এটা ইসরায়েলিদের সাথে সম্পর্ক। তো এই বিষয়টা আসলে কিভাবে দেখছেন? যে মানে যদিও আমি পত্রপত্রিকায় দেখেছি যে যার কথা বলা হচ্ছে তিনি আসলে ইসরায়েলি ক্ষমতাসীন দলের একজন থিঙ্ক ট্যাঙ্ক, কিন্তু গোয়েন্দা সংস্থার কেউ না। কিন্তু সব কিছু মিলিয়ে আপনার কাছে কী মনে হয়, হঠাৎ করে মোসাদ প্রসঙ্গ কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল? এটা আমি যেভাবে দেখি, আপনি দেখবেন যে ভাষ্যগুলো যদি আপনি দেখেন, একটা হলো বাংলাদেশের ক্ষমতাসীন দল বা সরকারের ভাষ্য বা পুলিশের ভাষ্য এক ধরনের, বিএনপির ভাষ্য এক ধরনের, আরেকটা হলো যে যার সম্পর্কে বলা হচ্ছে এই সাফাদি, তারও কিন্তু একটা বক্তব্য বিবিসিতে প্রচারিত হয়েছে। এবং যারা ওই মানে অনুষ্ঠানটির আয়োজক ছিল, সেটা হলো ভারতের ক্ষমতাসীন বিজেপির যুব সংগঠন। তারা একটা সেমিনার আয়োজন করেছিলেন, এবং সেইখানে এই বিষয়টা আগ্রাতে, যেটা আমরা প্রথমে জানতাম যে দিল্লিতে, কিন্তু পরে জানা গেল যেটা আগ্রাতে হয়েছিল। এবং এই নিয়ে কয়েক ধরনের ভাষ্য আছে। আয়োজকরা কি বলছেন? আয়োজকরা কিন্তু বলছেন যে ওই সাফাদি তিনি মোসাদের কেউ নন, তিনি ইসরায়েলের ক্ষমতাসীন লিকুদ পার্টির কেন্দ্রীয় কমিটির একজন সদস্য এবং একজন উপমন্ত্রীর অ্যাডভাইজার, সাবেক অ্যাডভাইজার, এবং উনি একটা মানে প্রতিষ্ঠান পরিচালনা করেন। মানে একটু ইন্টারাপ্ট করে, আমাদের হাতে খুব সময় কম, আমরা আপনি যদি একটু কনক্লুশনের দিকে যান। আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি। তাহলে দেখেন, এটা হলো ওনাদের দিক থেকে পজিশন। যারা আয়োজক তারাও কিন্তু বলছেন না যে উনি মোসাদের এজেন্ট বা মোসাদের কোনো এজেন্টকে আমরা ইনভাইট করে নিয়ে এসেছিলাম। নাম্বার 2, যাকে বলা হচ্ছে মোসাদের এজেন্ট, উনিও বিস্ময় প্রকাশ করেছেন, এবং তিনিও কিন্তু বলেছেন যে আমি একটা রাজনৈতিক দলের নেতা, বাট মোসাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, এটাই উনি বুঝিয়েছেন। 3 নম্বর হচ্ছে যে মোসাদ যদি হয়ে থাকে এবং আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যদি ষড়যন্ত্র হয়ে থাকে, সেখানে তো ভারতের পক্ষের লোকজন ছিল, ভারতের ক্ষমতাসীন দলের লোকজন ছিল। তাহলে কি ধরে নিতে হবে যেখানে ভারত, মোসাদ এবং বিএনপি তারা এক হয়ে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে? এটা তো ধরে নিতে হয়। কিন্তু এখানে আয়োজকরাও সেটা অস্বীকার করছেন। যেমন জেনারেল বক্সিও কিন্তু এই কথা বলেছেন যে ওনাকে আমি চিনি, উনি একজন মানে হাই লেভেলের ইন্টেলেকচুয়াল ইসরায়েলের, এবং উনি একাডেমিক বা স্ট্র্যাটেজিক বিষয় নিয়ে কথা বলার গবেষণামূলক কাজ করেন, উনি প্রায়ই আমাদের এখানে আসতেন ইত্যাদি। আবার উনি বলছেন যে আমি যদি একটা গোয়েন্দা বিভাগের লোক হব, তাহলে ঘন্টায় ঘন্টায় ওয়েবসাইটে গিয়ে আমি আমার সমস্ত কর্মকাণ্ড ছবি সহকারে প্রকাশ করব ইত্যাদি। কিন্তু সরকারের পক্ষ থেকে বা পুলিশের পক্ষ থেকে কিন্তু ওনাকে মোসাদের এজেন্ট বানানোর চেষ্টা হচ্ছে। কিন্তু আপনি বিবিসির দিল্লি প্রতিনিধি, তিনি যে সমস্ত মানে সংবাদ বিবিসির মাধ্যমে প্রচার করেছেন সংগঠক বা অন্যান্যদের, ভারতের অন্যান্য পক্ষ থেকে, সেখানে কিন্তু একটি বারও তাকে মোসাদের এজেন্ট হিসেবে চিহ্নিত করা হয়নি। কাজে আপনি যদি ব্যাপারটাকে এইভাবে দেখেন যে বৈঠক হয়েছে কিংবা আলোচনা হয়েছে, সেটা মোসাদের একজন এজেন্টের সাথে, সেটার তাৎপর্য হবে একরকম। আরেকটা হতে পারে যে না, একজন ইসরায়েলির সাথে হয়েছে, সেটার তাৎপর্য হবে আরেক রকম। তবে ইসরায়েলের সাথেও যদি হয়ে থাকে একজন ইসরায়েলির সাথে, সেটাও এখানে একটা প্রতিক্রিয়া তৈরি করবে, কারণ ইসরায়েলের সাথে আপনি যে কথা বলেছেন যে আমাদের কূটনৈতিক সম্পর্ক নাই
এবং ইসরায়েলকে আমরা স্বীকৃতি দিই না। এবং বুলবুল একদম সময় কম, যদি আর 30 সেকেন্ড হয় সবচেয়ে নানা ব্যাখ্যা আছে যে অন্য যে ভিন্নধর্মী তথ্য আছে, এই ভদ্রলোক মোসাদে ছিলেন, রিটায়ার্ড করার পরে ইসরায়েলি ক্ষমতা প্রেসিডেন্ট পার্টিতে জয়েন করেছেন। এখন ইসরায়েলের সঙ্গে ভারতের সম্পর্ক এবং ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের মধ্যে খুব গুণগত পার্থক্য আছে। কাজে অত্যন্ত সঙ্গত কারণেই ইসরায়েলকে ভারত যেভাবে হ্যান্ডেল করতে পারে বা যেভাবে তাদের সঙ্গে তা আলোচনা করতে পারে, একজন বাংলাদেশি যখন সেখানে যান এবং সেই ব্যক্তিটি যখন একটা বড় দলের বড় নেতা, যুগ্ম মহাসচিব মানে বড় নেতা, সেটা নানা ধরনের প্রশ্নবিদ্ধ করবে, এটা তদন্ত হচ্ছে। এবং এই ভদ্রলোককে নিয়ে যাকে বাংলাদেশে ধরা হয়েছে, আসলাম চৌধুরী, তাকে নিয়ে তার দলের মধ্যেই প্রশ্ন উঠেছে। ইতিমধ্যে বিএনপি পরিষ্কার করে দিয়েছে যে তার দায়িত্ব আমরা নিব না। কিন্তু আমার মনে হয় যে এই যে বিএনপি নানা সংকটের মধ্য দিয়ে রাজনীতি করছে, নানা ধরনের সংকট তাদের উপরে আছে, এইটা একেবারে অনাকাঙ্ক্ষিত একটা বিষয় তাদেরকে আরেকটা নতুন বিব্রতকর অবস্থায় ফেললো। বিএনপিকে নানা সংকটের সঙ্গে এটা একটা বড় ধরনের সংকট তাদের জন্য, খুব স্পর্শকাতর বিষয়। কারণ বিএনপি ট্র্যাডিশনালি ইসলামিক বিশ্বের মানে অ্যালি বলে মনে করা হয়, সহযোগী বলে মনে করা হয়, সেখানে প্যালেস্টাইনের রাষ্ট্রদূত সহ তারা যেটা বলেছেন। কাজে এই জায়গাটিতে আমাদের একটু অপেক্ষা করতে হবে এই কারণের জন্য যে তাকে গ্রেপ্তার করা হয়েছে, বিএনপি তাকে ডিজন করেছে তার এই অ্যাক্টিভিটি আসলাম চৌধুরীর, এবং তার হঠাৎ করে এত উল্লম্ফন সম্পদের সেটি নিয়েও তদন্ত হচ্ছে। কাজে সব মিলিয়ে তদন্তগুলি বের হলে আমরা জানতে পারবো যে আসল ঘটনা কি। বিএনপি একটা নাজুক অবস্থার মধ্যে পড়েছে এবং অত্যন্ত সঙ্গত কারণে রাজনৈতিক বেনিফিট নেওয়ার জন্য তো সরকার চেষ্টা করবে এবং সরকার সেই চেষ্টাটি করছে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন।